ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর আজকে নতুন একটা ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটি অবশ্যই চা চা বাগান কেন্দ্রিক একটি ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। আমরা আপনাদের কমেন্ট চাই, এবং আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আপনাদের যে কোনো সমস্যার কথা বা যে কোনো ধরনের প্রশ্নের কথা জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের কমেন্টে অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে মেসেজ পাঠাচ্ছেন। মোহন নাটোর থেকে আমাদেরকে লিখছেন, রিয়াম লিখছেন মুক্তাগাছা থেকে, ময়মনসিংহ মুক্তাগাছা থেকে, গফরগাঁও হিসাম লিখছেন বনশ্রী থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিন চৌধুরী, জামালপুর থেকে আছেন হৃদয় আহমেদ ম্যাক্স, কুয়েত থেকে আছেন দেখতে পাচ্ছি, নামটা পড়তে পারলাম না, তাহসিন আছেন, হেদায়েত ময়মনসিংহ থেকে আছেন। আমরা প্রথম ঘটনায় যাব এবং প্রথম ঘটনার পরে আবারও ফিরে আসবো কমেন্টে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা। লিখছি চায়ের রাজধানী খ্যাত সিলেটের শ্রীমঙ্গল থেকে। আমি আব্দুল ওয়াহিদ। শ্রীমঙ্গল শহরের মধ্যে আমার নিজের একটি গেস্ট হাউস আছে, যার নাম, তিনি নামটি বলেছেন, আমি বললাম না। তিনি তারপরে লিখছেন, আমি সেই 2012 সাল থেকেই ভূত এফএমের সাথে যুক্ত আছি। তখন সরাসরি এফএম শুনতে না পারলেও নেট থেকে ডাউনলোড করে শুনতাম। মাঝখানে ভূত এফএম বন্ধ হয়ে যাওয়া এবং ভূত.com শুরু হওয়ার মধ্যকার সময়ে ব্যস্ততার জন্য একটু গ্যাপ হয়ে গিয়েছিল, কিন্তু পুরাতন সেই অভ্যাসকে বাদ দেয়া যায়? আবার শুরু হলো রাসেল ভাই ও ভূত.com-এর সাথে পথ চলা। যাই হোক, আমি সরাসরি ঘটনায় যাই। ঘটনা শুরুর আগে আমি আমার গ্রামের বাড়ির একটু বর্ণনা দেই, যেখানে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার গ্রামের বাড়ি শ্রীমঙ্গলের প্রবেশদ্বার পথের চাকন্যা নামের বিখ্যাত ভাস্কর্যের পাশে অবস্থিত। চাকন্যা ভাস্কর্য থেকে আমাদের গ্রাম 2 কিলোমিটার দূরে। আমাদের গ্রামটি উঁচু নিচু পাহাড়ি এলাকা এবং দুটি ভাগে বিভক্ত, একটি মুসলিম এলাকা আর একটি পাহাড়ি খাসিয়া জনগোষ্ঠীর পল্লী। আমার শৈশব কৈশোর সেই খাসিয়া ছেলে মেয়েদের সাথে খেলা করেই কেটেছে। চলুন ঘটনা শুরু করা যাক। ঘটনা 1। ঘটনার সময়কাল 2010। আমার বয়স তখন মাত্র 16। আমি সবে এসএসসি দিয়ে শহরের একটি সরকারি কলেজে ভর্তি হয়েছি। কলেজে আমি একটি মেয়েকে পছন্দ করতাম, সেই মেয়েও আমাকে পছন্দ করত। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। ভালোই যাচ্ছিল দিনকাল। কিছুদিন যাবার পর খেয়াল করলাম মেয়েটি আমাকে ইগনোর করা শুরু করেছে এবং ফোনে কথা বলাও কমিয়ে দিয়েছে। বন্ধুদের কাছ থেকে জানতে পারি আমাদের কলেজের সিনিয়র ভাইয়ের সাথে তার নাকি নতুন করে বন্ধুত্ব হয়েছে। আমি সেটা তাকে জিজ্ঞেস করলে সে স্বীকার করে নেয় এবং আমাকে একরকম অপমান করেই বন্ধুত্ব শেষ করে। আমি তখন অনেক ছোট, আমার হৃদয় ভেঙে চুরমার। আমি তখন নামাজ পড়া শুরু করি এবং তাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে থাকি। দিন যায়, আমি নামাজ বাড়িয়ে দেই। রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করি। একসময় আমি তাহাজ্জুদের নামাজ মসজিদে গিয়ে পড়া শুরু করি। বলে রাখা ভালো, আমাদের মসজিদ আমাদের এলাকার জনবসতি থেকে পাহাড়ের অনেকটা নিচে, যা 12 থেকে 15 তলা ভবনের সমান। সেখানে কোনো বাড়িঘর নেই, আছে শুধু লেবু বাগান আর পান বাগান। মসজিদের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট পাহাড়ি স্বচ্ছ পানির ছড়া, যেখানে আমাদের এলাকার অনেকেই তাদের বাসার সাপ্লাই পানি নেই, গোসল করে এবং দৈনন্দিন কাজ করে। যেহেতু ছোট গ্রামের মসজিদ এবং মসজিদ পাহাড়ের অনেক নিচে, তাই সেখানে রাতে কেউ থাকে না। মসজিদের চাবি
একটি হুজুরের কাছে, একটি মুয়াজ্জিনের কাছে এবং একটি আমাদের বাড়িতে থাকত। আমার বাবা মসজিদ কমিটির সভাপতি, তাই আমাদের বাড়িতে চাবি থাকত। আমি প্রতি রাতে চাবি নিয়ে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতাম। তাহাজ্জুদ শেষ করে বসে জিকির করতাম এবং এর মধ্যে মুয়াজ্জিন সাহেব আসতেন, আজান দিতেন, ফজরের নামাজ পড়ে চলে আসতাম বাড়িতে। তো ঠিক তেমনি এক শীতের রাতে আমি নামাজ পড়ছি। 5-6 রাকাতে নামাজ পড়ার পরে কানে আওয়াজ আসলো কে যেন ওই ছড়ায় বা খালে গোসল করছে। যেহেতু পাহাড়ি অঞ্চল, আশপাশ নিস্তব্ধ, কিছু পোকা ও ব্যাঙের ডাক ছাড়া কিছুই নেই। গোসলের শব্দ শুনে আমি ভাবলাম এলাকার কেউ হয়তো গোসল করছে ফজরের নামাজ পড়বে বলে। আমি সেদিকে খেয়াল না করে নামাজ পড়তে থাকি। একটু পর শুনি ছড়ার পানিতে ভারী কি যেন ধপাস ধপাস করে পড়ছে। মনে হচ্ছে কেউ যেন লাফ দিয়ে পানিতে পড়ছে। আমি দ্রুত সালাত শেষ করে ছড়ায় দৌড়ে যাই। গিয়ে দেখি কিছুই নেই, শান্ত পানি বয়ে চলেছে আপন গতিতে। পানির শব্দ ছাড়া আর কিছুই নেই। আমি কিছুটা ভয় পাই এবং বাড়িতে চলে আসি। আজান হলে আমি আবার মসজিদে যাই। মুয়াজ্জিন আমাকে দেরিতে আসতে দেখে জিজ্ঞেস করলেন, আজ কেন এত দেরি করলাম? আমি উত্তরে বললাম, আজ অনেক ঠান্ডা, তাই আজ ঘুম থেকে উঠতে পারিনি। পরের দিন যখন মসজিদে যাই, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। এর 7-8 দিন পর আমি তাহাজ্জুদের 8 রাকাতের শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ছি। তখন আমার পেছনের দরজা খোলার আওয়াজ পেলাম। আমি দরজা ভিজিয়ে ছোট লাল বাতি জ্বালিয়ে অল্প আলোতে নামাজ পড়তাম। মসজিদের দরজা ছিল বেশ পুরনো, খুললেও লাগালে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করত। তো আমি নামাজে বসা অবস্থায় দরজায় ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ওঠে এবং আস্তে করে সেটা খুলতে শুরু করে এবং কে যেন মসজিদে প্রবেশ করে। মসজিদের ফ্লোরে বিছানো ছিল প্লাস্টিকের চাটাই, যার মধ্যে পা দিয়ে হেঁটে গেলে চপ চপ আওয়াজ করত। আমি শুনলাম কে যেন দরজা খুললেন এবং মসজিদে প্রবেশ করলেন। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে পায়ে হেঁটে আমার পেছনে এসে দাঁড়ালেন এবং গলা খাঁকারি দিলেন। আমি নামাজ পড়া অবস্থায় ভাবলাম হয়তো মুয়াজ্জিন সাহেব আজ একটু তাড়াতাড়ি চলে এসেছেন। আমি সালাম ফিরিয়ে তাকিয়ে মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করতে যাব এত তাড়াতাড়ি কেন আসলেন। পেছনে ফিরে দেখি কেউ নেই। পুরো মসজিদ ফাঁকা, আটকানো চারিদিকে, ভীষণ নিস্তব্ধতা। আমি ভয়ে শীতের রাতে ঘামতে শুরু করি, কাঁপতে থাকি। সাথে সাথে আমি বাড়ি চলে আসি এবং সেদিন ফজরের নামাজেও যাইনি। এরপর থেকে আমি ফজরের নামাজ ছাড়া রাতে মসজিদে যাওয়া বন্ধ করে দেই। তাহাজ্জুদের নামাজ বাড়িতেই পড়তে থাকি। এই ঘটনা হুজুরকে বলার পর উনি বলেন গভীর রাতে মসজিদে নাকি জিনেরা নামাজ পড়তে আসে। আমি রাতে মসজিদে নামাজ পড়ার কারণে ওনারা হয়তো বিরক্ত বোধ করেছেন এবং আমাকে সতর্ক করেছেন। ঘটনা 2, সাল 2013-14। আমি শ্রীমঙ্গল শহরে মক্কা মার্কেট নামে একটি মার্কেটের একটি মাল্টিমিডিয়া শপে চাকরি করি। সকাল 10টায় আসি এবং রাত 10টায় দোকান বন্ধ করে সিএনজিতে করে চাকন্যা ভাস্কর্যের সামনে এসে নেমে যাই। পরে পায়ে হেঁটে বাসায় পৌঁছাই। বলে রাখা ভালো, যেহেতু আমাদের গ্রামটি পাহাড়ি এলাকায়, তাই রাত 8টার পর থেকে গ্রামে যাওয়ার কোনো গাড়ি পাওয়া যায় না। গাড়ি সর্বোচ্চ চাকন্যা ভাস্কর্য পর্যন্ত আসে। চাকন্যা ভাস্কর্য থেকে সরু পাকা রাস্তা, রাস্তার দুদিকেই ছোট বড় পাহাড়। পাহাড়ে খাসিয়া পান বাগান, লেবু বাগান। প্রতিদিন আসা যাওয়ার পথে প্রায়ই আমি নারী কণ্ঠের কান্না, হাসি এসব শুনতে পেতাম। ভয়ে কানে হেডফোন গুজে নানা কিছু শুনতাম। মাঝে মাঝে মনে হতো কে যেন আমার পেছন পেছন আসছে। ভয়ে তাকানোর সাহস হতো না। মাঝে মাঝে পেছন দিয়ে পায়ে ছোট ছোট পাথরের ঢিল এসে পড়তো। কেউ হয়তো আমাকে ঢিল মারছে। তবুও নিজেকে এই বলে সান্ত্বনা দিতাম যে হয়তো আমার স্লিপার জুতা বাড়ি খেয়ে আমার পায়ে এসে পাথর পড়ছে। তেমনি একদিন আমি রাত 10টায় দোকান বন্ধ করে সিএনজিতে করে চাকন্যার সামনে এসে নেমে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। যাওয়ার পথে একটা জায়গায় একটু ঢালে উঠতে হয়, ঢাল উঠে আবার নামতে হয়। ঢালের কাছেই ডান দিকে খাসিয়াদের গ্রেভইয়ার্ড। সেদিন ছিল ফুল মুন। তো আমি আপন মনে গান শুনতে শুনতে ঢালে উঠছিলাম। তখন চাঁদের আলোয় খেয়াল করলাম ঢালের ওপাশ থেকে কি যেন একটা সাদা জুব্বা পরা অনেক লম্বা মানুষের মতো ঢাল বেয়ে নেমে আসছে আমার দিকে।
আমি ভয়ে গান বন্ধ করে দোয়া পড়তে শুরু করি এবং দাঁড়িয়ে যাই। পলকেই যেন ওই অবয়বটা আমার সামনে চলে আসলো এবং আমাকে বলল, তুমি এত রাতে এখানে কি করো? আমিও ভয়ে পাশ কাটিয়ে দেখলাম উনি আমাদের পাশের গ্রামের এক নানু, যার বাগান আমাদের পাহাড়ি এলাকায়। আমি ওনাকে বললাম, নানু, আমি তো শহর থেকে দোকান বন্ধ করে আসলাম। উনি বললেন, এত রাত করে বাড়ি না ফেরাই ভালো, বলে চলে গেলেন এবং এত দ্রুত গেলেন যেন মনে হলো ওনার পায়ে গাড়ির গতি। আমি ওনাকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম উনি এত রাত করে আমাদের এলাকায় কি করেন, কারণ ওনারা মাঝে মাঝে বাগানে আসেন এবং সন্ধ্যার আগেই চলে যান। আমি তেমন কিছু না ভেবে বাড়ি চলে আসি। পরের দুদিন পর শুক্রবার যখন নানুকে মসজিদে পাই, তখন আমি জিজ্ঞেস করি, নানু, আপনি সেদিন রাতে বাগানে এসেছিলেন, কোনো চোর ডাকাত এসেছিল নাকি? উনি জবাবে অবাক হয়ে বললেন, কই না তো। আমি বললাম, আরে নানু, পরশুদিন রাতে দেখা হলো না খাসিয়া কবরস্থানের পাশে উঁচু ঢালে? উনি একটু চিন্তিত হলেন এবং বললেন, না তো, আমি তো আজ 20-25 দিন পর বাগানে আসলাম, আর আমি তো কখনোই রাত করে বাড়ি ফিরি না। ওনার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে সেদিন রাস্তায় আমার সাথে কার দেখা হয়েছিল? কে আমাকে রাত করে বাড়ি না ফেরার উপদেশ দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন। এরপর থেকে আমি আর কোনো দিন রাত করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরিনি। সন্ধ্যার আগেই বাড়ি ফিরতাম। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে খাসিয়া পল্লী নিয়ে অনেক ঘটনা আছে। আমার ভাই, আম্মু, আব্বুর সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা, আমার গেস্ট হাউস ও চা বাগানে অনেক ঘটনা আছে, যা আপনারা চাইলে আমাকে ইমেইলের মাধ্যমে শেয়ার করতে বলতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং আমি বিশ্বাস করি যে আমি পরবর্তী ঘটনাগুলো ওনার কাছ থেকে পাবো এবং আমি দ্রুতই যোগাযোগ করব ওনার সাথে, যাতে করে উনি ঘটনাগুলো পাঠিয়ে দেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি আল্লাহর রহমতে সবসময় ভালো থাকেন এবং ভালোর দলে থাকেন। অনেক ছোটবেলা থেকে আমি আপনাদের ভূত.com-এর সাথে আছি এবং নিয়মিত ভূত এফএম শুনে আসছি। ঘটনা লেখার খুব আগ্রহ ছিল, তবে ইমেইল সম্পর্কে ধারণা না থাকায় লেখা হয়ে ওঠেনি। তাই এতদিন পর এসে ইউটিউব থেকে ইমেল লেখা শিখে ঘটনা লিখতে বসলাম। আসলে ইউটিউব থেকে ইমেল লেখার নিয়মটা শেখার কথা এতদিন মাথায় আসেনি। যাই হোক, জীবনে প্রথমবার ভূত.com-এ ঘটনা পাঠালাম। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ঘটনা সিলেক্টেড হলে জানাবেন, পড়ে শোনাবেন, আশা রাখছি। আরেকটা কথা, সৌদি আরবে সরাসরি ভূত এফএম শুনতে পাই না। কিভাবে শুনতে পারবো তাও জানি না। এখানে এফএম চালু করলেই সব বিদেশি চ্যানেল আসে, তাই সবসময় ইউটিউব থেকে শুনি। যাই হোক, ঘটনায় চলে যাই। তার আগে আমি আমার নিজের পরিচয়টি দেই। ঠিকানা প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা বাংরাবাজার থানার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রামে আমার বাড়ি। পেশায় আমি একজন প্রবাসী, বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 7 বছর আগে, অর্থাৎ 2016 সালের দিকে। ঘটনাটি যার সাথে ঘটে তার সম্পর্কে আমি একটু বলি। সে আমার বন্ধু হয়। শুধু বন্ধু বললে ভুল হবে, সে আমার ভাইও বটে। তবে তার সাথে যে কত রাত একসাথে ঘুমিয়েছি হিসেব নেই। আমার বন্ধু ইমরান
পেশায় সে একজন রাজমিস্ত্রি। বয়সে সে আমার থেকে কিছুটা ছোট। 1.5 বছর আগে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সৌদি আরব আসে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কোনো এক কারণে আবার তাকে দেশে চলে যেতে হয়। আগেই বলে রাখি, আমার বাবা কবিরাজি চিকিৎসা জানতেন, যার ফলে চিকিৎসা নিতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন ওনাদের বাড়িতে আসতেন। বলে রাখি, ঘটনাটি 100% সত্যি। আমি যখন বন্ধুকে জিজ্ঞেস করলাম যে, তোর আব্বা তো কবিরাজি করে, বিভিন্ন রকমের লোক আসে চিকিৎসা নিতে, তোর জানা মতে কি এমন কোনো ভৌতিক ঘটনা আছে যা ভূত.com-এ ইমেল করে পাঠাতে পারি? ব্যাপারটা সে বুঝতে পারে না। তারপর আমি তাকে ভূত.com-এর কথা বুঝিয়ে বলি। আমার বন্ধু বলল, আমার সাথে একবার ঘটনা ঘটেছে। আমি বেশ ইন্টারেস্টেড হয়ে যাই, তাকে পুরো ঘটনা বলতে বলি। 26/10/2023 আমার বন্ধু ফোনে সম্পূর্ণ ঘটনা শেয়ার করে। আমি আমার বন্ধুর ভাষায় বলার চেষ্টা করছি। লেখায় অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন আমার বন্ধু ইমরান, আমরা প্রতিদিনের মতো বিকেলবেলা মাঠে খেলতে যাই। খেলার মাঠ ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 20 মিনিট দূরে। সেখানে সড়কের মতো খোলামেলা রাস্তা ছিল, তবে সড়ক ছিল না, মানে তখনও মাটি দিয়ে সড়ক তৈরি করা হয়নি। জমি থেকে হালকা উঁচু 7-8 ফুট প্রস্থে রাস্তা রয়ে গেছে। সেখানে একটা জায়গা ছিল যেখানে 3টি রাস্তার মোড় একসাথে হয়েছে। গ্রামের ভাষায় যাকে তেতাইল্লা বলে, মানে 3 পথের সংযোগ। আমরা সবাই যখন খেলা শেষ করে বাড়ি ফিরছিলাম, তখন হাঁটতে হাঁটতে সেই 3 রাস্তার মোড়ে এসে পৌঁছাই। আমি দেখলাম ঠিক 3 রাস্তার মাঝ বরাবর একটা কলা পাতার ওপর একটা নতুন হাঁড়িতে বেশ খানিকটা দই আর অনেকগুলো মিষ্টি রাখা আছে। গ্রামের ভাষায় যাকে ভোগ বলা হয়, অর্থাৎ জিন বা ভূত জাতীয় কাউকে খাওয়ার উদ্দেশ্যে এমনটা দেয়া হয়। আমি খুব ভালো করে লক্ষ্য করলাম, দইটা দেখতে খুব উন্নত মানের, যা খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয়েছে বলে মনে হলো। মিষ্টিগুলো বেশ তরতাজা। আমি চারপাশে তাকালাম, কিন্তু কোনো মানুষ বা প্রাণীকে দেখতে পাইনি। চারপাশে নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে। খোলা মাঠের মাঝে শুধু আমি একা দাঁড়িয়ে আছি। কি যেন মনে করে আমি হঠাৎ সেই মিষ্টির হাঁড়িতে সজোরে লাথি মারলাম। আমার লাথিটা এতই জোরে ছিল যে সাথে সাথে মিষ্টির হাঁড়িটা ভেঙে যায় এবং দই আর মিষ্টিগুলো চারিদিকে ছিটকে পড়ে। তখন আমি কিছু না ভেবে সেদিনের মতো বাড়ি চলে আসি। ঘটনা শুরু হয় এখান থেকেই। দিনকার ভালোই কাটছিল। হঠাৎ 10-15 দিন পর থেকে আমার শরীর ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। আমার ঠিক মতো খাওয়া হচ্ছিল না, কাউকে তেমন একটা ভালো লাগতো না, সবসময় একা থাকতাম। একদিন আমাদের এলাকায় এক গণক আসেন, যে কিনা হাত দেখে ভাগ্য পরীক্ষা করতে পারেন। আমার বাবা গিয়ে সেই গণককে আমাদের বাড়িতে আনেন এবং আমাকে দেখিয়ে বলেন, ছেলেটা আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিছুই খেতে চায় না, আপনি একটু দেখে বলেন তো আমার ছেলের কি হয়েছে। গণক আমার হাত দেখে বললেন, আপনার ছেলের ওপর এক বদজিন আসর করেছে। আপনার ছেলে যখন খেতে চায় তখন ওই বদজিন আপনার ছেলেকে খেতে দেয় না। জিনটা চায় ধীরে ধীরে ক্লান্ত আর দুর্বল করে আপনার ছেলেকে মেরে ফেলতে। আমার বাবা যখন এর কারণ জানতে চান, তখন ওই গণক কিছুই বলেননি বাবাকে, শুধু একটু পানি পড়া খেতে দেন আর আমাকে বলেন, আপনার ছেলের 2টো ফাঁড়া রয়েছে জীবনে। প্রথমটা হচ্ছে, আপনার ছেলে কোনো এক সময় ওপর থেকে পড়ে যাবে, কিন্তু কিসের ওপর থেকে পড়ে যাবে সেটা গণক বলেননি। দ্বিতীয়ত, আপনার ছেলের জীবনে মৃত্যুর মতো একটা বিপদ আসবে। যদি সে ওই মৃত্যু থেকে বেঁচে ফিরতে পারে, তাহলে তার জীবনে আর কোনো বিপদ থাকবে না। এই বলে গণক আমাদের বাড়ি থেকে চলে যান। এদিকে বাবা বেশ চিন্তিত হয়ে পড়েন, কি করবেন বুঝতে পারছিলেন না। পরবর্তীতে বাবা আমাকে জিজ্ঞেস করেন, আমি এমন কিছু করেছি কিনা যার ফলে আমার সাথে এমন কিছু ঘটছে। আমি বাবাকে ওই দিনের ভোগের হাঁড়িতে লাথি মারার সব ঘটনা খুলে বলি। ঘটনা শুনে বাবা আমাকে তেমন কিছু না বলে শুধু বললেন, কেন যে তুই ওই ভোগের হাঁড়িতে লাঠি মারতে গেলি? বলে রাখা ভালো, পরিবারের ছোট ছেলে হওয়ায় আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসত। বাবা আমাকে কিছু না বললেও মনে মনে বেশ চিন্তিত হয়ে পড়েন। ওই দিনের পর থেকে আমি তেমন কোনো অস্বস্তি অনুভব করিনি, তবে দিন দিন শুকিয়ে যাচ্ছিলাম। তার কিছুদিন পর আমি আমাদের ঘরের বারান্দায় চালের উপর একটু কাজ করছিলাম। বারান্দার চালের টিন নষ্ট হয়ে যাওয়ায় আমি সেটা পরিবর্তন করার জন্য ঘরের চালে উঠি। আমার সাথে আমার এক বন্ধুও ছিল, যে কিনা সব সময় আমার সাথে কাঠ মিস্ত্রির কাজ করত। সেদিনও আমার সেই বন্ধু আমার সাথেই ছিল। আমি টিনের চালে নাট বসানোর মেশিন দিয়ে টিনকে কাঠের সাথে জোড়া দিচ্ছিলাম। এমন সময় মেশিনের সেই বৈদ্যুতিক তারটি কিভাবে যেন লিক হয়ে যায়,
মানে কোনো একটা অংশ ফেটে যায়, যার ফলে সেটা টিনের সাথে স্পর্শ করায় টিনের মধ্যে বিদ্যুৎ তরঙ্গের সৃষ্টি হয় এবং আমি সেখানে আটকে যাই। তবে ভাগ্য ভালো যে আমার বাবা তখন নিচে দাঁড়িয়ে আমার কাজ দেখছিলেন। আমাকে চালের উপর কাঁপতে দেখে বাবা বুঝতে পারেন বৈদ্যুতিক শক লেগেছে। বাবা এক মুহূর্ত দেরি না করে এক লাফে গিয়ে চট করে এক টানে মাল্টিপ্লাগের লাইনটি খুলে দেন। সাথে সাথে আমি ঠাস করে মাটিতে পড়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর আমি দেখতে পাই আমার চারপাশে অনেক মানুষ, আমার শরীরে প্রচণ্ড ব্যথা, হাত পা নাড়াতে পারছি না। এরপর থেকে কিছুদিনের মধ্যে আমি ধীরে ধীরে কিছুটা সুস্থ হই। আর কোনো সমস্যা হয়নি। ডিয়ার লিসনার্স, কি ভাবছেন ঘটনা শেষ? না, এখনো অনেকটা বাকি, শুনতে থাকুন। দিনকাল ভালোই চলছিল। একদিন রাতের বেলা আমি আমার বারান্দার রুমে একা একা ঘুমোচ্ছিলাম। এমনিতেও আমি একাই থাকি। রাত তখন আনুমানিক 8টা কি 9টা হবে। হঠাৎ আমার বুকে কিছুটা ব্যথা অনুভব করি, কেমন যেন অস্বস্তি লাগছিল। আমি আমার বাবাকে ডাক দিলাম। বাবা আমার রুমে এলে আমি বাবাকে বললাম, আমার শরীরটা কেমন যেন করছে, কিছু ভালো লাগছে না। এই কথা শুনে বাবা আমাকে তার রুমে নিয়ে গেলেন। বাবার সাথে বাবার রুমে যাওয়ার পর থেকে আমি আরো বেশি অস্বস্তি বোধ করছিলাম। তারপর একটা সময় ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুমের মধ্যে আমি আবিষ্কার করলাম কেউ যেন আমার বুকের ওপর চেপে বসেছে। একটা হাত যেন শক্তভাবে আমার গলা চেপে ধরেছে এবং ফিসফিস করে বলছে, আমি তোকে নিয়ে যাব। তুই আমার খাবারের লাথি মেরে ফেলে দিয়েছিস, আজ তোর প্রাণ নিয়ে তারপরে আমি তার প্রতিশোধ তুলব। আজ তোকে কোনো শক্তি আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আমি প্রাণপণ চেষ্টা করছি এই অদ্ভুত শক্তির কবল থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু কিছুতেই পেরে উঠছি না। আমি বুঝতে পারলাম আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। মৃত্যুর ফেরেশতা বুঝি চৌকাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য। আমার মনে হলো এই বুঝি শেষ নিঃশ্বাস ফেলছি আমি। আমার দম বন্ধ হয়ে আসছিল, চোখে ঘোর অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। পরে আমার বাবা আমার গোঙানির শব্দ শুনে আমাকে ডাক দেয় এবং তাকিয়ে দেখে আমি যন্ত্রণায় ছটফট করছি। আমার বাবা হাউ মাউ করে চিৎকার করতে শুরু করে। বাবার চিৎকার শুনে সারা বাড়ির লোকজন জড়ো হয়ে যায়। বাবা চিৎকার করতে করতে ডাক্তার আনার উদ্দেশ্যে অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দৌড়াতে থাকে। আমাদের বাড়ি থেকে প্রায় 30 মিনিটের রাস্তা ডাক্তার সাহেবের বাড়ি। এদিকে সবাই আমাকে নিয়ে কান্নায় ভেঙে পড়ল। আমি নাকি তখনও যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। পরে আমার ভাই বড় একটা মগে 1 মগ পানি নিয়ে আসে এবং সেই পানিতে কয়েকটা লেবু চিপে তার রস আমাকে খাওয়ায়। আশ্চর্যের বিষয় হলো শরবত খাওয়ার সাথে সাথে আমার বুকের ওপর থেকে সেই চাপটা সরে যায়। আমি পুরোপুরি সুস্থতা অনুভব করি। আমার সুস্থতা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়, অনেক খুশি হয়। তারপর আমার বাবাকে আমার ভাই ফোন করে বলে, বাবা আপনি তাড়াতাড়ি বাড়ি চলে আসেন, ইমরান অসুস্থ হয়ে গেছে। ভাইয়ের এই কথা শুনে বাবা রাস্তার মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে এবং অজ্ঞান অবস্থায় সেখানেই রাস্তার পাশে পড়ে থাকে। ওপাশ থেকে বাবার কোনো উত্তর না পেয়ে আমার ভাই সহ আরো কয়েকজন মিলে বাবাকে খুঁজতে বের হয়। একটা সময় পর তারা গিয়ে দেখে বাবা রাস্তার এক পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন এবং পাশেই মোবাইলের ফ্ল্যাশ লাইট চলছে। পরে বাবার মাথায় পানি ঢেলে বাবার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর বাবাকে অজ্ঞান হওয়ার কারণ জিজ্ঞেস করলে বাবা বলেন, ইমরানের সুস্থ হওয়ার বিষয়টাকে তিনি বিপরীতমুখী বুঝেছেন। মানে আমার বাবা মনে করেছিলেন আমি মারা গেছি, তাই বাড়ির সবাই বাবাকে ফিরিয়ে আনার জন্য আমার সুস্থ হবার মিথ্যে কথা বলছে। কারণ আমার প্রতি বাবার অগাধ ভালোবাসা। সেদিনের পর থেকে এখন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। আর কোনো চিকিৎসা করতে হয়নি বা কবিরাজ দেখাতে হয়নি। শুধু 1 মগ লেবুর শরবতই ছিল আমার বেঁচে ওঠার মহা ঔষধ। তবে আমি আজও বুঝতে পারি না আমার বাবা কবিরাজি চিকিৎসা জানার পরেও কেন তিনি আমার চিকিৎসা করেননি বা আমার বিষয়ে বুঝতে পারেননি। এই প্রশ্নের উত্তর আমার কাছে আজও অজানা। এই বলেই আমার বন্ধু তার ঘটনা শেষ করেন। তো এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি শ্রোতাদের কাছে ভালো লেগেছে। ঘটনাটি 100% সত্যি। আমার জীবনে এই প্রথম ভূত.com লেখা। আমার কাছে এমন আরো অনেক ভয়ানক ঘটনা আছে, কালো জাদুর ঘটনা রয়েছে এবং বন্ধু ইমরানের কাছেও অনেক ঘটনা রয়েছে। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে বাকি ঘটনাগুলো লিখে পাঠাবো। ভালো থাকবেন রাসেল ভাই। আপনার এবং ভূত.com কাজ করা সকল কর্মী ও সকল শ্রোতাদের জন্য রইল শুভকামনা। ভূত.com দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার
ঘটনা শেষ করেছেন এবং ঘটনা শেষ করার পরে তিনি তার ফোন নাম্বারও শেয়ার করেছেন, যেটা আমি পড়ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের পরে সবচাইতে বেশি মিডল ইস্ট থেকে আমাদের মানুষ শোনেন এবং আমাদেরকে ঘটনা পাঠান। আপনিও মিডল ইস্টে আছেন এবং সেখান থেকে আমাকে ঘটনা পাঠাচ্ছেন। প্রচণ্ড ব্যস্ত থাকতে হয় সারাদিন, তারপরেও কষ্ট করে যে এইটুকু সময় বের করে আমাকে লিখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আশা করছি পরবর্তী ঘটনাও পেয়ে যাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। রমজান মাস চলছে, আমরা বেশি লম্বা করব না। আজকে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন। যেহেতু অনেক বেশি রাত হয়ে যাচ্ছে, আমরা থার্ড ঘটনা যাওয়ার আগে আমি অতিথিকে একটু রিকোয়েস্ট করবো, আপাতত আপনার মাইকটা মিউট করে রাখবেন। তারপরে যখন আমরা বলবো তখন আপনি একটু মাইকটা, হ্যাঁ। তো আমরা রমজান মাস, আমরা বেশি দেরি করাবো না আসলে কাউকে। আমরা চাইবো যে আসলে খুব দ্রুতই তৃতীয় ঘটনায় যেতে। তৃতীয় একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা একটু পরেই শোনাবো। তবে তার আগে আমরা কথা বলবো আমাদের অতিথির সাথে। আমি দেখতে পাচ্ছি পূর্ণা আমাদের সঙ্গে জয়েন করেছেন। হ্যালো পূর্ণা, কেমন আছেন? কোথা থেকে বলছেন যদি একটু কাইন্ডলি বলতেন আমাদের। জি ভাইয়া, আমি ভালো আছি। আমি খুলনা থেকে বলছিলাম। আপনি খুলনা থেকে বলছেন? ওকে। তো জি খুলনা থেকে, আপনি খুলনার কোন জায়গা থেকে বলছেন যদি একটু আপনি কাইন্ডলি আমাদের জানাতেন। ভাইয়া, কাইন্ডলি ওইভাবে আমি জানাইতে পারতেছি না, বাট আমি মেইন সিটিতেই থাকি। আচ্ছা, মেইন সিটি থাকেন। এক্সেলেন্ট। হ্যাঁ। আপনি এটুকু বললেই হবে। আমি ভাবছিলাম যে খুলনার কোনো জেলা বা উপজেলা কিনা। তো যাই হোক, আপনি এখন যে ঘটনাটা শেয়ার করবেন সেটা কি খুলনার ঘটনা নাকি বাংলাদেশের অন্য কোনো প্রান্তের ঘটনা, বা ঘটনাটা কি রিলেটেড যদি আমাদের একটু বলতেন। ঘটনাটা খুলনার ভিতরেই, মানে আমি যেখানে থাকতাম সেখানেই, মানে যেখান থেকে শুরু হয়েছে ওইখানেই আমি থাকতাম। তো আচ্ছা, বুঝতে সেখান পেরেছি। তাহলে আমরা এই, সরাসরি, যেহেতু আপনাকে অনেক রাতে আসলে আমরা ইনভাইট করেছি এবং এখন আসলে অনেক রাত হয়ে যাচ্ছে এবং রমজান মাস, একটু পরে সেহরির ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে আমি আর কোনো কথা না বাড়িয়ে আপনার ঘটনায় চলে যেতে চাই। আপনি প্লিজ ঘটনাটা একটু সবাইকে বলুন। হ্যাঁ, ঘটনা শুরু হচ্ছে 2025-এর অক্টোবরে 18 তারিখ থেকে আর কি। আমি সবে হচ্ছে বাসাটায় উঠছি। মানে আমার পরিচিত কেউ ছিল না তো এখানে। randomly আমরা একটা ফ্ল্যাটে থাকতাম 4-5 জন মিলে। তো সবকিছু শুরুর থেকে নরমাল ছিল। আমি হচ্ছে অ্যাডমিশন স্টুডেন্ট ছিলাম তখন। তো সেই ক্ষেত্রে অনেক সময় রাত জেগে পড়াশোনা করা লাগতো। সবাই ঘুমায় যেত, 2টা-3টা বাজতো। তারপরে আমি ঘুমাইতাম। তো সবকিছু নরমালি চলতেছিল। হঠাৎ করে আমি, মানে মাঝেই ছাদে গিয়ে বসতাম। ৫ তলায় থাকতাম। তো ছাদে গিয়ে বসার ক্ষেত্রে কেউ থাকতো না, সেক্ষেত্রে আমি একাই থাকতাম। তো একদিন হঠাৎ করে আমি রুমে বসে আছি। তখন প্রায় 2:30টার মতো বাজে। আমি দেখলাম আমার গ্লাসের বাইরে কেউ হয়তো দাঁড়ায় আছে। তো আমি ভাবছি হয়তো যে কেউ রুম থেকে বের হইছে, সে হয়তো দাঁড়ায় আছে ওইখানে। কিন্তু পরবর্তীতে আমি এটা নোটিস করলাম যে আমাদের একটা স্বাভাবিক মানুষ যেমন, ওইটা তেমন না। তো আমি সাহস করে গ্লাসের কাছে গেছি। যাওয়ার পরে আমি গ্লাসটা একটু, মানে সরানোর চেষ্টা করতেছি, বাট গ্লাসটা সরতেছে না। কিন্তু আমি দেখছি ওইখানে কেউ একজন দাঁড়ানো আছে। তো ওইটা দেখার পরে আমি ওইখান থেকে চলে আসছি। আমি বুঝতে পারছি যে হয়তোবা এমন কিছু হতে পারে, অ্যাবনরমাল কিছু। তো আমি ওইখানে এসে আবার আমার জায়গায় বসে পড়ছি। কিছুক্ষণ পরে আমার, মানে পাশের রুমে যে বেসিন, ওইখান থেকে জল পড়তেছে। তো আমি ভাবছি হয়তো যে জলের চাপ বেশি, তার কারণে জল পড়তেছে। তো আমি বেসিনটা অফ করে রেখে আসছি। আসার পরে কিছুক্ষণ পরে আবার একই অবস্থা। তারপরে তো আমার একটু ভয় লাগতেছে যে এমনটা কেন হচ্ছে। তো আমি আমার রুমমেটকে বললাম কি যে, "ওঠো একটু।" ওঠার পরে বেসিন থেকে জল পড়তেছে। কিছু জানে না। ও বেসিন করে জল অফ করে দিয়ে আসছে। ও এসে শুয়ে পড়ছে। তো সেই রাত্রে আমি ঘুমাইতে পারি নাই। কোনোভাবে রাত পার করে দিছি আমি। তো সকালবেলা ওঠার পরে আমি তখনও বিল্ডিং এ কি আছে বা না আছে, কোনো ঘটনা আছে কিনা। কিন্তু আমি, মানে কোনো এক প্রকারে আমি জানতে পারি যে বিল্ডিং এ কোনো এক তলায় একটা ছেলে সুইসাইড করছিল। তো
সেই রুমটা নাকি বাইরে থেকে তালা দেওয়া ছিল, ভিতরে একটা লাশ তো ফ্যান থেকে নাকি বাইরে থেকে নাকি জানালা আচ্ছা, আপনি টানালা সম্ভবত ছিল। হেডফোন দিয়ে কথা বলছেন। প্লিজ আপনার হ্যাঁ। স্পিকার বা শব্দ হচ্ছে, নয়েজ আসছে। আপনি যদি মানে একটু জিনিসটা দেখতেন, মনে হয় তারটা নড়ছে বা কিছু নয়েজ আসছে। এবার ঠিক আছে? জি। হ্যাঁ, তো আমি যখন মানে ওই ঘটনাগুলো জানতে পারছি যে ওইখানে একটা ছেলে এরকম সুইসাইড করছিল। তো তখন আমি ভাবলাম যে এগুলো কিছুই না। সে করছিল আমার সাথে তো কোনো কানেক্টেড না। পরে আমি আরো জানতে পারি যে সেই ছেলেটা নাকি ওইভাবে ঝুলন্ত অবস্থায় ছিল যখন প্রায় ১০-১৫ দিন হয়ে গেছে। তারপরে নাকি সবাই মানে গন্ধ টের পাইছে যে ভিতরে কিছু হতে পারে। দরজা ভেঙে যখন ঢুকে তখন দেখে যে শুধু তার বডিটা ঝুলানো আছে আর শরীরে যত মাংস-টাংস আছে সব পড়ে গেছে নিচে। এরকম একটা মানে খুবই খারাপ অবস্থা। তো আমি এটা শুনছি, শোনার পরে আমি বাসায় নরমালি আছি। আমার রুমের সবাই বাড়িতে গেছে। তো আমার পরীক্ষা হচ্ছিল জাহাঙ্গীরনগরে। সেখানে আমার পরীক্ষা ভালো হইছিল না। আমি রুমে এসে আমি খুব ডিপ্রেসড ফিল করতেছিলাম। তো তখন রাত আনুমানিক ৩:৩০টার মতো বাজে। আমি ছাদে গেছি। আমার চুল খোলা। আমার চুল হচ্ছে অনেক লম্বা, হাঁটু পর্যন্ত। তো আমার চুল খোলা, আমি ছাদে বসে আছি। অনেক হাওয়া দিচ্ছিল। শীতের ভিতরে তাও হাওয়া দিচ্ছিল। আমি বসে আছি। তো আমার এত ডিপ্রেসড ফিল হচ্ছে যে চারপাশে কি হচ্ছে আমি খেয়াল করতেছি না। কিন্তু মানে কোনোভাবে আমার চোখটা একটু পাশে গেছে আমার পাশে। তো তখন আমি দেখি আমার পাশে কেউ বসে আছে। অন্য দিক হয়ে কেউ বসে আছে। বাট আমি মানে অবাক হয়ে গেছি যে এত রাত্রে এখানে তো আমি ছাড়া কেউ ছিল না। কে আসছে? তো যখন আমি চোখটা এদিক ঘুরায় আবার তাকাইছি, দেখি কেউ নেই ওখানে। তো আমি সাথে ওইখানে বসে আ মানে দোয়া পড়তেছিলাম। দোয়া পড়া অবস্থায় আমি ওইখান থেকে নেমে আসছি। নেমে আসার পরে আমি রুমে আসছি। আসার পরে আমি সারারাত ঘুমাইতে পারি নাই। এমন একটা অবস্থা হইছে। তো ওই ঘটনা ঘটার পরে আমি আমার বাসা চেঞ্জ করে নিছি। বাসা চেঞ্জ করার পরেও ওইটা আমার পিছু ছাড়ে নাই। মানে ওইটা আমার সাথে এমনভাবে আটকে গেছে যে আমি যেইখানে যাচ্ছি সেইখানে গিয়ে কিছু না কিছু হচ্ছে। আমি নতুন বাসায় উঠছি। নতুন বাসায় ওঠার পরে ওইখানে আমি একা থাকতাম। তো আমি ফ্লোরিং করতাম। আমি বই পড়তে মানে ঘুমায়ও নাই আর একদম মানে সজাগও নেই। এমন একটা অবস্থায় আমি শুয়ে আছি। তো হঠাৎ আমার কানের কাছে এসে বলতেছে কেউ একজন যে, "রিয়া মানে উঠবা না, বই পড়বা না?" এমন একটা হইছে। তো ওইখান থেকে আমি হঠাৎ করে জেগে উঠছি। এখন আমি ভাবছি হয়তো আমার দরজা খোলা, আমার বাসার আন্টি এসে হয়তোবা এমনটা কিছু বলতেছে। তো আমি দেখি আমার দরজা বন্ধ। অথচ আমার কেউ ওরকম কিছু বলছে, আমি জেগে উঠছি। এটা গেছে। তো সেই রাত্রেও আমি সারারাত ঘুমাইতে পারি নাই। পরের দিন আমার রাজশাহীর এক্সাম ছিল। আমি এক্সাম দিয়ে আসছি। আসার পরে আমি সকালবেলা গোসল করে গেছি। তো স্বাভাবিকভাবে ওয়াশরুম তো শুকনা থাকার কথা। আমি ওয়াশরুমের ভিতর ঢুকে দেখি আমার ওয়াশরুম থেকে মনে হচ্ছে কেউ সদ্য গোসল করে বের হইছে। অথচ দরজা লক করা। প্লাস আমার রুমে পায়ের মনে হচ্ছে কেউ হেঁটে আসছে। ওইখানে ওইখানেও আমি থাকতে পারি নাই। ওই বাসাতেও আমাকে থাকতে দেয় না, এমন একটা অবস্থা হইছে যে আমি একা কোথাও গিয়ে থাকতে পারি না। আমাকে বাড়ি থেকে এত মানে কবিরাজ দেখায়, এইটা দেখায়, ওইটা দেখায়। সুতা পরা দেয়, পানি পরা দেয়, এগুলো দেয়। সুতা পরা ইউজ করি। সুতা গায়েব হয়ে যায় কোথাও। আমি ওই সুতা খুঁজেই পাই না। কোথায় পড়ছে, না পড়ছে। পানি পড়া খেয়েও কাজ হয় না। আমার জ্বর থাকে সবসময়। আমি খাবার খাইতে পারি না, ঠিকমতো ঘুমাইতে পারি না। পরে আমি বাসা আবার চেঞ্জ করছি। বাসা আবার চেঞ্জ করার পরে ওই বাসাতেও সমস্যা। ওই বাসাতেও আমি একা থাকতাম। তো আমার রুমমেট তেমন একটা থাকতো না। ওই বাসাতেও রাত হলে আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটতো। এমনও মানে রাত আছে যে আমি সারারাত ঘুমাই নাই। আমি ভয়ে একপাশে বসে আছি। হয়তো কেউ মনে হচ্ছে কেউ আমার কাছে আসতেছে হেঁটে বা আমার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। মানে আমি কখনো মানে স্থিরভাবে কোথাও একটা বাসায় থাকতে পারি না। আ মানে কোথাও গিয়ে যে আমি একটা বাসায় ৬ থেকে ৭ মাস স্টে করব আমি সেটা পারি না করতে।
আমার সাথে সবসময় এইসব ঘটনা ঘটে। আমি আমার আম্মুকে বলি বাড়িতে এসে যে, "আমার সাথে এমন ঘটনা ঘটছে বা ঘটতেছে।" আমি কারো সাথে শেয়ার করি না। তো বাড়িতে আসার পরে মাঝে, মাঝে মনে হয় যে একদম আমি স্পষ্ট শুনি আমাকে কেউ ডাকতেছে। আমাকে কেউ ডাকে। নাম ধরে ডাকে। প্লাস আমি কখনো ওই সাড়া দিই না। আমার আম্মু আমাকে না করছে যে আমি যেন সাড়া না দিই। আমি এমন স্বপ্ন দেখি আমি শুধু মানে স্বপ্ন দেখি কেউ আমাকে নিয়ে যাচ্ছে, আমি কোথাও পড়ে যাচ্ছি। মানে সব সময় আমি উদ্ভট, উদ্ভট স্বপ্ন দেখতে থাকি। মানে আমার জীবনটা একদম মানে ভয়ে, ভয়েও কাজ করে না এখন। মনে হয় যে আমি যদি তাকে সামনে থেকে দেখতে পাইতাম। এমন ফিল হয় যে আমি যদি তাকে সামনে থেকে দেখতে পাইতাম, মনে হয় ভালো হতো। মানে আমার জীবনটা একদম অতিষ্ঠ করে দিয়েছে। অথচ তাকে আমি চিনি না। আমি একদিন স্বপ্ন দেখি, স্বপ্ন না আমি পুরোটা ঘুমও না, জেগেও না। আমাকে বলতেছে, "তুমি কেন আমার খোঁজ নিতে গেলো? তুমি কেন আমার খোঁজ নিছো?" মানে আমার বিল্ডিং এ ওই ঘটনার আমি খোঁজ নিছি যে এই বিল্ডিং এ কিছু আছে কিনা। সেই খোঁজ নেওয়ার থেকেই এই অবস্থা। আমি কেন খোঁজ নিছি? সে আমার পিছু ছাড়ে নাই। আমি যেখানে যাই সে সেখানেই আমার সাথে যায়। কিন্তু কেন যায় সেটা কোনো কারণ বলে না। আমি জিজ্ঞাসা করি যে, "আসলে তোমার কি কারণ? তুমি আমার সাথে কেন আছো? কেন যাচ্ছ?" সে আমাকে কোনো কারণ বলে না। অথচ আমার মানে কোথাও আমাকে থাকতে দেয় না। আমি একটা বাসায় গিয়ে সর্বোচ্চ গেলে ১ থেকে ১.৫ মাস বা ২ মাস, ৩ মাস এমন থাকি। আমি মানে ঘুমাইতে পারি না, খাইতে পারি না ঠিকমতো। বাড়িতে এসেও একই অবস্থা। বাড়িতে এসে মনে হয় যে আমি একা শুয়ে আছি। কেউ আমাকে তুলে নিয়ে যাচ্ছে বা আমি রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাচ্ছি। মনে হয় আমার পিছু, পিছু কেউ যাচ্ছে। এরকম অনেক ঘটনা আমার সাথে ঘটতেছে। আমি কখনো কারো সাথে এগুলো শেয়ার করি না। কারণ কেউ বিশ্বাস করে না। কেউ বললেও বিশ্বাস করবে না যে আসলে এমন কোনো ঘটনা ঘটতেছে কারো সাথে। আমার মানে যতক্ষণ পর্যন্ত আমার হুঁশ থাকে, ততক্ষণ পর্যন্ত আমাকে কিছু বলতে পারে না। যখন আমি একটু উল্টাপাল্টা হয়ে যাই বা মনে হয় যে আমি আমার নিজের কন্ট্রোলের ভিতর নেই, তখন তখনই শুরু করে। "তুমি কেন" একটাই কথা, "তুমি কেন আমার খোঁজ নিছো?" আমি তো ওইভাবেই ছিলাম। তো আমি চাচ্ছি না বাড়িটা সম্পর্কে বলতে, কারণ বাড়িটা সম্পর্কে বললে আমার সমস্যা হবে। তো আসলে ওই বাড়িতে আছে। আর শুনছি যতদূর ছেলেটাকে মার্ডার করা হইছিল। তো সেটা নিয়ে আর কোনো কিছু হয় নাই। তো ওইখানে যারা মানে পুরো বিল্ডিংটা খালি হয়ে গেছিল। ২ বছরের মতো খালি ছিল। ওইখানে কোনো মানুষ থাকতে পারত না। ইভেন এখনো নিচতলাটা ফাঁকা থাকে, যেখানে ছেলেটার রুম ছিল। আর উপরে যারা ছিল তারাও বাসা ছেড়ে দিছিল। কেউ থাকতে পারত না। ২ বছর পরে যখন খালি হলো তখন হচ্ছে আমরা উঠছি ওই বিল্ডিং এ। তো ওইখানের অবস্থা খুবই খারাপ। অনেকে টের পায়, অনেকে পায় না। তো আমার মনে হয় ভুল ছিল নাকি আমি জানি না যে আমি ওই ব্যাপারে খোঁজ নিতে গেছি। আমি এই ব্যাপারটা খুঁজছি। তো এই ব্যাপারটা যে ঐখান থেকে শুরু তা না। আমার সাথে ছোটবেলা থেকেই আমার মামাবাড়িতে ঘটে যাওয়া ঘটনার পর থেকেই আমার সাথে এমন ঘটনা ঘটে চলে। আমি যখন ক্লাস 5 এ পড়ি, আমার মামাবাড়িতে যাই। যাওয়ার পরে আমি আমার কাজিনদের সাথে বাইরে ঘুরতে গেছিলাম সন্ধ্যার পরে আরকি। তো ওইখান থেকে আমি আ যখন যাচ্ছি হাঁটতে, হাঁটতে দেখি আমার কাজিনদের আ একটা ফাঁকা জমি আছে। ওইখান থেকে কেউ হেঁটে যাচ্ছে। তো আমি মনে করছি আমার মামা বাড়িরই কেউ হবে। আমি তাই ভেবে পিছন, পিছন গেছি উনার। যাওয়ার পরে কিছু দূর দেখি যে উনি মিলাই গেছে। উনি নেই। তো ওইখান থেকে বাসায় আসার পরে আমার অবস্থা খুবই খারাপ হইছিল। আমি প্রায় ১-১.৫ ঘন্টার মতো সেন্সলেস ছিলাম। তারপরে যখন আমি সুস্থ হইছি, তো বাসায় আসার পর থেকেই আমি ক্লাস 5 থেকে এগুলো আমার সাথে ঘটতেছে। তো আমি কোথাও গেলে যদি সেইখানে কোনো কিছু থাকে, সেটা আমি বুঝতে পারি যে এখানে কিছু একটা আছে। যে অন্য জগতের তারা। তারা আমাদের জগতের না। তারা অন্য কোথাও। কিন্তু তারা আমাদের আশেপাশে আছে এটা আমি বুঝতে পারি। এখন আমার সাথে এই ঘটনাগুলো ঘটে চলেছে সবসময়ের জন্য। আমি আসলে জানি না এর থেকে আমি কিভাবে বের হতে পারবো। আ কিছুদিন আগে আমার আম্মু একজনের থেকে আমাকে
কিছু মানে সুতা-টুতা পরা এনে দিছে। তো সেইটা নেওয়ার পরে একটু কম ছিল। কিন্তু রিসেন্টলি আবার শুরু হইছে। আ ২ দিন আগেও আমি শুয়েছিলাম। আমাকে কেউ ডাকতেছিল। আমার নাম ধরেই ডাকতেছিল। ২ বার ডাকছে, আমি সাড়া দেইনি। কারণ আমার আম্মু আমাকে না করছে। এখন পরবর্তীতে কি হবে আমি জানি না। আরো অনেক ঘটনা আছে। যেহেতু রোজার মাস, সবাই সেহরি খাবে। সবারই ক্লান্তিবোধ আছে। তাই আমি আর কিছু বাড়াইতে চাই না। যদি কখনো সুযোগ হয়, রাসেল ভাই যদি কখনো সুযোগ করে দেয়, পুরোটা কখনো শেয়ার করব। ভাইয়া? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক ধন্যবাদ আপনাকে। মাঝখানে একটু সমস্যা হচ্ছিল বাট পরবর্তীতে আমরা শুনতে পেয়েছি এবং আপনি যে ঘটনাগুলো বলছিলেন সেই ঘটনাগুলো আমরা শুনলাম। আপনি যদি এখন আমাদের লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে বলতে পারেন, না হলে আমরা পরের ঘটনায় চলে যাব। হ্যাঁ, আমি সবাইকে একটা কথাই বলব যে, কারো যদি মনে হয় যে কোথাও কিছু আছে, তো সে ওইগুলোর পেছনে জানি না পড়ে। ওই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করুক কারো কাছে আমি চাই না। কারণ আমি যে ভুলটা করছি, সেটা জি। হচ্ছে তার ব্যাপারে কিছু জানতে চেয়ে। যে হুম, এখানে হুম, কি হুম, হুম। হইছে? এইটা যেন রাইট। কেউ না করে। আর মূলত আমি একটা কথা বলব, আমার যে সমস্যা, যাদের যে আপুদের লং হেয়ার আছে, তারা কখনো চুল ছেড়ে কোথাও যায়েন না। আমার মতো ভুল কাজ করেন না। না, আমার এটা আমরা অনেক অনেক বড় জায়গায় শুনি কিন্তু আপনি একদম নিশ্চিত করে বলতে পারছেন যে এটা আসলে একটা সমস্যা, তাই তো? এটা আসলে সমস্যা। আমার চুল ঝরে যাচ্ছে সব। আমার অনেক বড় চুল, হাঁটুর নিচ পর্যন্ত চুল। তো আমার সব চুল পড়ে যাচ্ছে ভাই। আমার ওই ঘটনা থেকেই আমার এগুলোর শুরু আরকি। এখন আমি আচ্ছা। সবসময় চুল বেঁধে আমি সব আপুদের উদ্দেশ্যে বলব, চুল কোথাও ছেড়ে যাওয়ার দরকার নেই। চুল বেঁধে যান সবাই। ওকে। আর থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনি আর কিছু বলার আছে? মানে যে সামনে ঈদ, সেই উপলক্ষে যদি কিছু বলতে চান আমাদের লিসেনারদের। সবার আমি যেহেতু নন মুসলিম, আমি অত কিছু জানি না। তো সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম। সবার ঈদ ভালো কাটুক। এটুকুই। আপনাকে ধন্যবাদ। আপনি আপনি তারপরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। পূর্ণা, আপনি ভালো থাকবেন এবং অবশ্যই আপনি আমাদের সঙ্গেই থাকবেন এবং ইন ফিউচার আমরা আপনাকে পাবো আশা করি। এবং চমৎকার ঘটনা যে আপনি বললেন সেই ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। একদমই সময় মানে নাই আমাদের, আসলে হাতে সময় খুব কম। কারণ যারা শুনছেন তাদের অনেকেরই আসলে অনেকেই হয়তো ক্লান্ত এবং তারপরে ঘুমাতে যাবেন দ্রুত। সো এখন বাজে প্রায় ১২টা বা ২৫। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। পূর্ণা, আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আবারও কথা হবে ইন ফিউচার। থ্যাংক ইউ সো মাচ। পূর্ণার সাথে আমরা কথা বলছিলাম এবং এখন আমরা আমাদের তৃতীয় ঘটনায় যাব আজকে এবং এই তৃতীয় ঘটনাটি আছে আমাদের একটা ইমেল। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ইমেইলে চলে যাই। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। আমার নাম ফাহিম, বাসা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায়। আমি ২০১২ সাল থেকে ভূত এফএম শুনি, আর তখন আমি ক্লাস 5-এ পড়ি। ছোটবেলা থেকেই ভূতের ঘটনা শুনতে আমার ভালো লাগতো। ক্লাস 8 থেকে 9-এ ওঠার পরে প্রতিজ্ঞা করলাম আমিও একদিন স্টোরি শেয়ার করব। তো যেই প্রতিজ্ঞা সেই কাজ। বর্তমানে আমি একজন পুলিশ সদস্য। ২০২৩ সালের ২৯ অক্টোবর ট্রেনিং শেষ করে বের হই। আজকে আমি শেয়ার করব আমাদের ট্রেনিং সেন্টারে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার স্টোরিটা পড়ে শোনালে খুশি হব। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি পড়ার সময় ট্রেনিং সেন্টারের নাম ও জেলার নাম উল্লেখ করার দরকার নেই। ২০২৩ সালের ৩রা মে আমাদের ট্রেনিং শুরু হয়। আমি জেলার নামটা বলছি না, কোনো একটি জেলা থেকে ছেলে এবং মেয়ে মিলিয়ে ১১৩ জন উত্তীর্ণ হই। বাংলাদেশে সব মিলিয়ে ১৩টির মতো ট্রেনিং সেন্টার রয়েছে, যার মধ্যে মেয়েদের ট্রেনিং করানো হয় একটি নির্দিষ্ট জায়গায়। আমাদের ট্রেনিং করানো হয় বাংলাদেশের কোনো এক ট্রেনিং সেন্টারে। এইবার আমি আমাদের ট্রেনিং সেন্টারের সম্পর্কে একটু বর্ণনা দেই।
আমরা যেখানে থাকি ওইটাকে বলা হয় ব্যারাক। আমাদের দুটো ব্যারাক ছিল, একটি হলো টিন শেডের, আরেকটি তিনতলা ভবনের 2 তলায় পশ্চিম পাশে, আর নিচ তলায় আমাদের ক্লাস করানো হতো। তো আমাদের পশ্চিম পাশটি এমনিতেও ভালো ছিল না। আমাদের ট্রেনিংয়ের 1 মাস পরে জানতে পারি 2019 সালে ট্রেনিংয়ের শেষের দিকে এক ছেলে সিঁড়ির রেলিং থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর প্রায় 3 বছর ট্রেনিং করানো বন্ধ থাকে, আর 2023 সাল থেকে আমাদেরকে নিয়ে ট্রেনিং করানো শুরু করে আবার। প্রথম দিকে আমাদের এই কাহিনীটি বলা হয়নি, কারণ আমরা ভয় পেয়ে যাব, কিন্তু তারপরেও প্রথম দিকে অনেকে কালো ছায়ার মতো কিছু একটা দেখত, কিন্তু সবাই ভাবতো ভুল দেখছে। এইবার ঘটনায় আসি। ঘটনাটি ঘটে আমাদের এক ব্যাচমেটের সাথে। আমার একটা বেডের পরেই তার বেড ছিল। আমাদের সবার বেড পাশাপাশি লাগানো, আর আমরা ওই রুমে একসাথে 50 জনের মতো ছিলাম। তো এই ঘটনাটি যার সাথে ঘটে তার আগের থেকেই নাকি সমস্যা ছিল। সে যখন ক্লাস 9-এ পড়ে তখন সে একটি মেয়েকে দেখতে পেত, যা অন্য আর কেউ দেখতে পেত না। সে যখন বিকেলে আড্ডা দিতে বের হতো তখন সেই মেয়েটিকে দেখতে পেত। একদিন বিকেলে আড্ডা দেওয়ার সময় সে তার বন্ধুদের বলেই ফেলল, মেয়েটি দেখতে অনেক সুন্দর। এই কথাটি শোনার পরে তার বন্ধুরা আশেপাশে তাকালো এবং কাউকে দেখতে পেল না। তার বন্ধুরা ভাবল হয়তো সে তাদের সাথে দুষ্টুমি করছে। কিছুদিন পর ওই মেয়েটি, যাকে আমার ব্যাচমেট সবসময় দেখত, সে তার বাসার জানালার সামনে এসে দাঁড়ায়। কৌতূহলবশত আমার ব্যাচমেট তাকে ডাক দিল এবং মেয়েটি সম্পর্কে জিজ্ঞেস করতে থাকলো। কিছুক্ষণ পরে আমার ব্যাচমেটের মা এসে দেখল সে বাইরে কারোর সাথে কথা বলছে। যখন তার মা উঁকি মারল তখন উনি কাউকে দেখতে পেলেন না। আমার ব্যাচমেটকে জিজ্ঞেস করলেন, কার সাথে কথা বলছিস? তখন আমার ব্যাচমেট বলল, এই যে মা, আমি এই মেয়েটির সাথে কথা বলছি। তখন আমার ব্যাচমেটের মা অবাক হলেন। আমার ব্যাচমেটকে একটা ভালো হুজুর দেখানোর সিদ্ধান্ত নিলেন। হুজুর দিয়ে ঝাড়ফুঁক করানো হলো। হুজুর বললেন আমার ব্যাচমেটের উপরে একটি শক্তিশালী পরীর নজর আছে। তখন হুজুর তাকে একটি তাবিজ দেন, যা আমাদের ট্রেনিং সেন্টারে গিয়ে আমরা দেখতে পাই। তাকে তাবিজ আর ঝাড়ফুঁক করানোর পরে সে আর কাউকে দেখতে পেত না। তারপর থেকেই নাকি তার সাথে বিভিন্ন ঘটনা ঘটতে শুরু করে। এখন আসি ট্রেনিং সেন্টারের ঘটনায়। 6 মাস ট্রেনিংয়ের মধ্যে আমরা 3 মাস পরে 5 দিনের একটি মিড টার্ম ছুটি পাই। কিন্তু ট্রেনিংয়ের 2য় মাসের শেষের দিকেই ছিল কুরবানির ঈদ, তাই আমরা সাথে একটি বোনাস ছুটিও পেয়ে যাই। আমরা ঈদের ছুটি থেকে ট্রেনিং সেন্টারে আসার পরেই ঘটনা ঘটে। ছুটি থেকে আসার 4 দিন পরেই এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি ঘটে বুধবার দিন রাতে। রাত 10:30টার দিকে আমরা মশারি টাঙিয়ে ফেলি, কিন্তু আমার ব্যাচমেট ক্লাস শেষ করার পরপরই ক্যান্টিন থেকে ফোন দিয়ে বাসায় কথা বলছিল। 10:50-এর দিকে আমার ওই ব্যাচমেট ব্যারাকে আসে এবং ঘুমানোর প্রস্তুতি নেয়। আমরা সবাই শুয়ে পড়ি, আর তখন ঘড়িতে বাজে 11টা। বিছানায় শোয়ার ঠিক 5 মিনিট পরেই আমার ব্যাচমেট প্রচুর জোরে জোরে হাত পা নাড়ছিল আর বলছিল, তাড়াতাড়ি লাইট অন কর। আমার সাথে একটা ছোট টর্চ লাইট ছিল, যা আমি সাথে সাথে অন করি, আর আরেক ব্যাচমেট তাড়াতাড়ি ব্যারাকের লাইট অন করে। লাইট অন করার সাথে সাথে সে উঠে বসলো। আমি মনে করেছি হয়তো মশারির ভেতরে কোনো পোকা ঢুকেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, কেউ একজন তার গলায় চাপ দিয়ে ধরেছে। আমি ভাবলাম বারান্দায় যে ব্যারাকে ডিউটি করছে সে হয়তো দুষ্টুমি করছে। আমাদের বেডগুলো ছিল বারান্দার জানালার দিকে, তো আমি বাইরে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। আমার ব্যাচমেট তখন ডাক দিয়ে বলল, দেখতো আমার ঘাড়ে কোনো হাতের চিহ্ন আছে কিনা। আমি ভালো করে দেখলাম তার ঘাড়ে 9টি আঙুলের ছাপ বসে গেছে এবং সেখান থেকে হালকা রক্ত বের হচ্ছে। এই দৃশ্যটি আমার সাথে আরো অনেকেই দেখেছে। আমি দেখে যা বুঝলাম, অনেক জোরে তার গলা ও ঘাড়ে কেউ চাপ দিয়ে ধরেছিল। আমরা সবাই তার গলায় আঙুলের ছাপ দেখতে পেলাম। ঘটনাটি শুধু আমাদের রুমেই সবাই জানতো, পাশের রুমের কাউকে বলা হয়নি, কারণ তারা ভয় পেতে পারে। ঘটনাটি যেই দিন রাতে ঘটে তার পরের দিন সকালে আমাদের রুটিনে ম্যারাথন দৌড় ছিল। দীর্ঘ 9 কিলোমিটার দৌড়াতে হবে, কিন্তু ওই দিন রাতে আমরা 2 ঘন্টা ঘুমোতে পেরেছিলাম। সবাই ঘটনাটি দেখে অনেক আতঙ্কিত হয়ে গিয়েছিল, কারণ আমাদের ভোর 4টায় ঘুম থেকে উঠতে হতো, আর ওই দিন রাতে কেউ ঘুমোতে পারেনি। তো ম্যারাথন দৌড়ের পরে ঘটনাটি আমাদের এক প্রশিক্ষক স্যারকে জানানো হয়। তিনি বলেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে, তাহলে আর কোনো সমস্যা হবে না। বৃহস্পতিবার সারাদিনের কাজকর্ম শেষ করার পর ঠিক একই সময় আমরা শুয়ে পড়লাম,
কিন্তু আমার পাশের বিছানার ব্যাচমেট বলল আমি যেন আজকে রাতে তার বিছানায় ঘুমাই, কারণ সে ভয় পাচ্ছিল। তো আমিও তার সাথে বিছানায় শুয়ে পড়লাম। আমি ডান কাত হয়ে ঘুমাই, আর ডান কাত হলেই তার বিছানা দেখা যায়। আমি শোয়ার পর থেকেই কিছুক্ষণ পরপর চোখ খুলে দেখছিলাম সে ঠিক আছে কিনা। তখন আমি ঘড়িতে দেখলাম 11টা বেজে গেছে, কিন্তু তার সাথে এখনো কোনো সমস্যা হয়নি। তাই আমি বাম কাত হয়ে সূরা পড়ছিলাম এবং নিজের শরীরে ফুঁ দিয়ে চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতে না করতেই সে উচ্চ স্বরে বলতে লাগলো লাইট জ্বালানোর জন্য, এবং তার হাত পা অনেক জোরে জোরে নাড়াতে লাগলো। আমি ডান কাত থাকা অবস্থায় টর্চ জ্বালালাম এবং দেখলাম, যা দেখলাম তা আমি আগে কখনো দেখিনি। আমি দেখলাম তার পা থেকে কোমর পর্যন্ত বিছানা থেকে প্রায় 1.5 ফুট ওপরে উঠে আছে। আমি সাথে সাথে তাকে ধরে ফেলি এবং বিছানায় এক ঝটকায় সে পড়ে যায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম তার সাথে কি হয়েছে। সে বলল বুকের ওপরে কালো ছায়ার মতো এক দানব বসেছিল তার, এবং গলায় চাপ দিয়ে ধরে রেখেছিল। অন্য আরেক হাত দিয়ে তার কোমর ভাঙার চেষ্টা করছিল। আমি ধরার সাথে সাথে নাকি ওই জিনিসটা তাকে ছেড়ে দেয়। বিছানা থেকে উঠিয়ে আমরা 10-12 জন তাকে নিয়ে ওয়াশরুমের দিকে যাই। সে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয় এবং অজু করে বের হয়। আর আমরা বারান্দায় দাঁড়িয়েছিলাম, যার মধ্যে আমি সহ আরো 2 জন স্মোক করছিলাম। কিছুক্ষণ পর সে বের হয়। আমরা ভেবেছিলাম সমস্যা হয়তো কেটে গেছে, কিন্তু না। তখন আমরা সবাই বারান্দায় দাঁড়িয়ে ওই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। যার সাথে সমস্যা সে ছিল আমাদের সবার মাঝখানে। আমাদের সিগারেট প্রায় শেষের দিকে, আর ঠিক তখনই সে একটা চিৎকার দিয়ে বসে পড়ল। আমরা সবাই যখন তাকে ধরে ওঠাতে গেলাম, তখন সবাই একটা জিনিস ফিল করলাম, কোনো একটা অদৃশ্য শক্তি তাকে পেছন দিক থেকে টেনে ধরে নিয়ে যাচ্ছে, যা আমরা 10 থেকে 12 জন মিলেও আটকাতে পারছি না। তারপরও আমরা সবাই তাকে টেনে রুমের দিকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এর মধ্যে তার ব্যবহার চেঞ্জ হয়ে গেছে, যেটা আমরা আগে কখনো দেখিনি। তাকে কোনো রকমে রুমে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল। সে বলল ওই পাশের একটা গাছের ওপরে কোনো একটা দানবের মতো ছায়া দাঁড়িয়েছিল আর তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ট্রেনিং সেন্টারে আমাদের একটা এরিয়া ছিল যার বাইরে আমাদের যাওয়া নিষেধ। তবে আরেকটা কথা, আমাদের ট্রেনিং করার পাশাপাশি ব্যারাক ডিউটিও করতে হতো। তো আমরা যারা ডিউটি করতাম তারা কেউ যদি ডিউটি ফাঁকি দিতে না পারে, তার জন্য আমাদের একজন ইনচার্জ থাকতো, যেটি আমাদের প্রশিক্ষক স্যারদের মধ্যে থেকেই একজন ছিলেন। কিন্তু একটা বিষয় নোটিস করলাম, আমাদের সাথে পরপর 2 দিন যাবৎ সমস্যা হচ্ছে, অথচ 2 দিনই রাত 10টার পরে আমাদের সাথে কোনো স্যার ছিলেন না। আমরা কাকে জানাবো? তো আমরা কোনো উপায় না পেয়ে আমি সহ আমার সাথে আরো 2 জনকে নিয়ে আমাদের মেসের ওইখানে গেলাম, কারণ আমাদের মেসে 3 জন মামা থাকতো যারা কিনা আমাদের রান্না বান্না করত। মেসের এক মামাকে ফোন দিলাম, আমাদের সিএসএম এবং বিএসএম স্যারকে জানালাম। তারা দুজনেই বললেন সকালে ব্যাপারটা দেখবেন। ওই দিন রাতটাও কোনো রকমে পার করলাম। পরদিন ছিল শুক্রবার। আমাদের সিএসএম স্যার 1 বোতল পড়া সরিষার তেল এনে দেন। আমার ব্যাচমেট যখন পড়া সরিষার তেল ব্যবহার করা শুরু করলো, তখন আর কোনো সমস্যা হলো না। কিন্তু ট্রেনিং সেন্টারে আমাদের ফাইনাল এক্সামের পূর্বে, মানে আমাদের ট্রেনিংয়ের শেষের দিকে, তখন এক রাতে সে ওয়াশরুম থেকে রুমে ঢুকে দেখে আমাদের বেডের শেষ কোণায় কোনো একটি মানুষের আকৃতির ছায়া বসে আছে। সে যখন ওই দিকে লাইটটা মারে, তখন আর কাউকে দেখতে পায় না। আরেকদিন তার মেস ডিউটি পড়েছিল। যাদের মেস ডিউটি পড়ে তাদের প্যারেড ক্লাস এগুলো হয় না। তো আমরা সবাই যখন বিকেল বেলায় মাঠে চলে যাই, তখন সে ঘুমোচ্ছিল, আর তখন সম্পূর্ণ ব্যারাক ফাঁকা হয়ে যায়। শুধু ছিল যারা ব্যারাক ডিউটি করে আর যাদের মেস ডিউটি ছিল তারা। তো আমাদের ব্যারাকের ওই রুমে সে একাই ছিল। আমরা বিকেলে প্যারেড শেষ করে যখন ব্যারাকে ফিরি, তখন সে আমাকে বলল কে যেন তার বিছানা ফ্লোর থেকে প্রায় 10 ইঞ্চি ওপরে উঠিয়ে আবার ফেলে দেয়, এবং সে সাথে সাথে ঘুম থেকে উঠে যায় আর ব্যারাকে কাউকে দেখতে পায় না। এই ঘটনাটির মধ্যে দিন শেষ হয়ে যায় আমাদের ট্রেনিংয়ের। এটাই ছিল ঘটনা। ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, কারণ এটি ছিল আমার পাঠানো প্রথম ঘটনা। অনেক জায়গায় ভুল হতে পারে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের লিখবেন, এবং তিনি অনেক কষ্ট করে লিখেছেন এই ঘটনাটি। আশা করছি আপনারাও যারা এইরকম ঘটনা জানেন বা যাদের কাছে এই ধরনের ঘটনা আছে, আমাকে পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com।
আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আমরা অনেক লম্বা একটা শো করে ফেললাম আজকে। অনেকেই হয়তো এখন রেস্টে যেতে চাচ্ছেন বা অনেকে হয়তো শুনতে চাচ্ছেন, আপনারা অনেকে চাচ্ছেন যে শেষ মুহূর্ত পর্যন্ত, সেহরি পর্যন্ত কন্টিনিউ করতে। চাঁদপুর থেকে হায়দার বলছেন, আমাদের সাথে আছেন তিনি। গফরগাঁও থেকে শুনছেন, নাম লেখেননি। রংপুর থেকে লিখছেন কেমন আছেন। পাবনা জেলা থেকে লিখছেন আমাদেরকে স্কোয়াড আলামিন, আমি নাম পড়তে পারলাম না। ফরিদপুর থেকে ফাহিম বলছেন। টাঙ্গাইল থেকে নাহিদ বাসা টাঙ্গাইল এবং এখন আছেন সৌদি আরবে, সেখান থেকে লিখছেন আমাদেরকে। হাসান আলী সিরাজগঞ্জ থেকে লিখছেন আমাদেরকে। রূপপুর পাবনা থেকে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও অর্ণব যশোর থেকে আছেন। মিরপুর থেকে রাফি আমাদেরকে শুনছেন। কামাল শুনছেন দুবাই থেকে। গাজীপুর থেকে শুনছেন সাগর। আমাদের আগামীকাল কিন্তু একটা স্টুডিও এপিসোড রয়েছে, যেখানে আমাদের স্টুডিওতে আসবেন আমাদের হচ্ছে হাফেজ মাইনুদ্দিন ভাই। এছাড়াও আসবেন হচ্ছে আমাদের সাথে থাকবেন আরাফাত, আমাদের দুইজন নতুন অতিথি থাকবেন, আরও অনেকেই থাকবেন। সো আপনারা চাইলে জয়েন করতে পারেন। অনুপম ইন্ডিয়া থেকে আমাদেরকে লিখছেন। আমাদের সাথে আছেন মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে, নাম লেখেননি। মুগদা থেকে শুনছেন আমাদেরকে। ঢাকা থেকে শুনছেন নাইফ। লক্ষ্মীপুর থেকে শুনছেন রিহান। সৌদি আরব থেকে শুনছেন, নাম লেখেননি। ইন্ডিয়া থেকে শুনছেন, নাম লেখেননি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর 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 পরিমাণের লিসেনার্স রয়েছে এবং আমি দেখতে পারি মালয়েশিয়া বা সৌদি আরবে তো প্রতিদিনই আমরা পাই আমাদের আজকে, এবং বিভিন্ন দেশে যে আমরা বিভিন্ন দেশ থেকে আমি অনেকক্ষণ ধরে কমেন্ট দেখছিলাম কিন্তু কমেন্ট পড়তে পারিনি, তো বিভিন্ন দেশেরই কিন্তু কমেন্ট আসছে এখানে। সো কুমিল্লা থেকে শুনছেন আমাদেরকে জাহিদ। নিশাদ আছেন আমাদের সঙ্গে। সাতক্ষীরা থেকে আছেন সুমন। আমাদের সৌদি থেকে আছেন জাহিদ। ইমরান আছেন কুষ্টিয়া থেকে। ক্যাম্বোডিয়া থেকে, নামটা পড়তে পারলাম না, আপনি নাম লেখেননি। আমাদের সঙ্গে আছেন কুষ্টিয়া থেকে রাব্বি সহ আরও অনেকে। তো আজকের মতো শেষ করি, কারণ অনেকটা সময় আমরা আপনাদের সঙ্গে থাকলাম, অনেকক্ষণ আমাদের সময় দিলেন। তো আগামীকাল স্টুডিও এপিসোডটা শুনবেন অবশ্যই, এবং এটা কোনোভাবে মিস করা যাবে না। আর যারা এখনও পর্যন্ত আমাদের স্টোরি পাঠাননি ঈদের জন্য, তারা আমাদের স্টোরি পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা বলেছিলাম যে বার্থডের সময় আপনাদের পাঠানো উপহার আমরা সাদরে গ্রহণ করছি। আপনারা অনেকেই আমাদেরকে পাঠিয়েছেন সাবস্ক্রাইবার, একজন সাবস্ক্রাইবার নিয়ে এসে বার্থডের উপহার দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমাদের সামনে আরও বেশ কিছু এপিসোড রয়েছে, ঈদের বেশ কিছু এপিসোড আসবে। আমাদের বাংলা দাদু লালা দাদু নিয়ে একটা বড় এপিসোড করার ইচ্ছা আছে। আমাদের সাথে সুকান্ত মাইতিও ঘটনা শেয়ার করবেন বলেছেন। সো আমাদের মেহেদি অনেক সমস্যা যাচ্ছে তার, কিন্তু তারপরেও তিনি চেষ্টা করছেন আমাদেরকে এবার ঈদে ঘটনা পাঠানোর জন্য। তার ব্যক্তিগত জীবনের অনেকগুলো সমস্যা চলছে, সেই সমস্যা যেন সমাধান হয়ে যায় সেজন্য দোয়া করবেন। কুয়েত থেকে শুনছেন, ইরান থেকে শুনছেন, অনেক জায়গা থেকে শুনছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো বিদায় নিতে হবে, কথা হবে আবারও আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।